নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি জয়নগর লোকসভা কেন্দ্রে এবং এখানে তৃণমূলের যে প্রার্থী রয়েছেন প্রতিমা মণ্ডল। ম্যাডাম, এই মুহূর্তে আপনারা তো বুঝতেই পারছেন পরিস্থিতিটা কিরকম। একদিকে সাম্প্রদায়িক একটা শক্তি এবং জেনারেলি জয়নগর বলুন, সন্দেশখালী বলুন বা পুরো বর্ডার এরিয়াগুলোতে বিশেষ করে বিজেপি এখানে বিগত কয়েক বছর করে যখন সিপিএম এর ক্ষমতা চলে গেল, সিপিএম এর একটা বড় পোর্শন তার আরএসএস বিজেপিতে জয়েন করলো এবং এখানে সাম্প্রদায়িক একটা মেরুকরণ করেছে। সেটাকে আপনারা কিভাবে সামাল দিচ্ছেন, যে সেখানে হিন্দু মুসলিম সবাইকে নিয়ে আপনারা কিভাবে ম্যানেজ করার চেষ্টা করছেন সেটাকে? দেখুন, 2019 সালে যখন লোকসভা নির্বাচন হয় তখন যদিও আমার জয়ের মার্জিন 2014 সালে 1,08,000 ছিল, 2019 সালে আমার জয়ের মার্জিন 3,16,000 হয়। এবং আপনারা দেখেছেন যে দক্ষিণ 24 পরগনায় যে কয়টি আসন ছিল তারা কিন্তু ভালো মার্জিনে তারা জয়লাভ করে। কিন্তু সিপিএম কংগ্রেস তারা যে 21 সালের আগে থেকেও একটা নিজেদের মধ্যে একজোট হওয়ার চেষ্টা করেছে, এসইউসিআই, আরএসপি, যত বামপন্থী দল এবং কংগ্রেস, এবং তাদের ভোটটি একটা 2019 সালে কিন্তু ভারতীয় জনতা পার্টির দিকে চলে যায়, এটা আপনারা জানেন। তো ভারতীয় জনতা পার্টির দিকে চলে গেলেও 2019 সালে কিন্তু আমাদের এখানে দক্ষিণ 24 পরগনায় বা উত্তর 24 পরগনায় আমাদের প্রার্থীরা ভালো ফল করে। এই যে আপনারা বললেন সাম্প্রদায়িক দল, তাহলে আপনি বলছেন সাম্প্রদায়িক দল, এবং পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষও যেমন জানে ভারতীয় জনতা পার্টি একটি সাম্প্রদায়িক দল, ভারতবর্ষের মানুষও জানে এটা একটি সাম্প্রদায়িক দল, এবং বিদেশও বলছে এখন যে ভারতীয় জনতা পার্টি একটি সাম্প্রদায়িক দল, যারা এই ভোটের ঠিক প্রাক মুহূর্তে দাঁড়িয়ে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু হলো বলে দিচ্ছে, এবং তারা মনে করছে এইটার মাধ্যমে তারা একটি ধর্ম সম্প্রদায়ের মানুষের ভোটকে সিকিওর করবে। অথচ আপনি দেখুন, বনগাঁয় যে তপশিলি সম্প্রদায়ের মানুষ, নমশূদ্র যারা, আমিও তপশিলি সম্প্রদায়ের পরিবারের মেয়ে একজন, এবং ওখানে যারা মতুয়ারা রয়েছে ওরা ভেবেছে যে মতুয়াদের ভোট থেকে ওরা ভালো করে পাবে। কিন্তু সেইখানে দাঁড়িয়ে আপনারা জানেন যে পরিচয়পত্র লাগবে, যে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে, যার মধ্যে দিয়ে সে প্রমাণ করবে যে সব ভারতীয় নাগরিক এবং নাগরিকত্ব পাবে, সকলের কাছে তো সেই প্রমাণপত্র নেই। যুদ্ধ হয়েছে, ঝড় হয়েছে, প্লাবন হয়েছে, বন্যা হয়েছে, তাহলে মানুষ ঘর ছেড়ে যখন অন্য জায়গায় এসেছে, শিফট হয়েছে, তার নথিপত্র হারিয়ে গিয়েছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তাদের মনে একটা ভয় ধরেছে, এবং যার কারণে বনগাঁর যিনি গতবারে জিতেছিলেন এবং ভারত সরকারের প্রতিমন্ত্রী হয়েছিলেন, তাহলে তিনি কিন্তু বলছেন তিনি বুঝেছেন যে মতুয়াদের মধ্যেও ভয় ধরেছে। অর্থাৎ যে সিএ এর মাধ্যমে বিজেপি বলেছিল নিজেদের ভোট ব্যাংককে শক্ত করবে, সেই ব্যাপারটা কিন্তু আদৌ হয়নি, ব্যাপারটা ঘুরে গিয়েছে তাদের মধ্যে ভয়, এবং তিনিই বলেছেন যে আমি প্রথম আবেদন করব। অর্থাৎ একজন জনপ্রতিনিধি তিনি যখন বুঝেছেন যে তার জায়গা, তার মানুষরা হাতছাড়া হয়ে যাচ্ছে, তাহলে সেইখানে দাঁড়িয়ে তিনি অ্যাসিওরেন্স দিচ্ছেন যে আমি আবেদন করব। আর মামাটি মানুষের নেত্রী কি বলেছেন, যে তার দেহে যতক্ষণ প্রাণ আছে তিনি ভারতবর্ষের কথা তো মানুষ পরে ভাববেন, তিনি তার পশ্চিমবঙ্গের এই যে মুখ্যমন্ত্রী হিসাবে তিনি বলছেন এই বাংলার 10 কোটি মানুষের বেশি যারা বসবাস করে তাদেরকে আমি এই অ্যাসিওরেন্স দিচ্ছি যে আমার দেহে যতক্ষণ প্রাণ আছে আমি বাংলার কোনো মানুষকে, কোনো ধর্মের মানুষকে, সে হিন্দু হোক মুসলিম হোক, কারণ সবাইকে তো ডকুমেন্টস দেখাতে হবে, তাহলে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে পারবে না কেউ যারা এটা চেষ্টা করছে। আর কেনই বা নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? কারণ হচ্ছে আমাদের কাছে প্রত্যেকের কাছে আধার কার্ড আছে, ভোটার কাছে রেশন কার্ড আছে, তারা অলরেডি এই পশ্চিম বাংলার ভোটার। তাহলে এই যে মেরুকরণের চেষ্টা, মানুষকে ভয় দেখানো হচ্ছে, এর ফল কিন্তু 2024-এ ভারতীয় জনতা পার্টি খুব ভালো করে পাবে। তাহলে আপনাদের এখানে উদ্বাস্তু আছে সেরকম পরিমাণে? না, আমাদের এখানে কিন্তু উদ্বাস্তু নেই, কারণ আপনি জানেন বর্ডার এরিয়া আমার, বিশেষ করে আমার তো দক্ষিণ 24 পরগনা জয়নগর কেন্দ্র, আমার ঠিক ওইভাবে উদ্বাস্তুর এটা নেই। কিন্তু আমি এই কারণে জিজ্ঞেস করলাম, বিগত কয়েক বছরে আমি লক্ষ্য করেছি, কারণ এই এলাকায় আমার নিয়মিত যাতায়াত ছিল, এখনো আছে।
তো আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে বিগত ক্যানিং এবং এই বিশেষ করে বর্ডার এরিয়াতে এখানে বিজেপির হিন্দু সংহতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্রাঞ্চ, বজরং দল, হিন্দু পরিষদ, এরা বিভিন্ন জায়গায় মুসলিম অধ্যুষিত গ্রামে কিছু কিছু জায়গায় সাম্প্রদায়িক কিছু ঘটনা ঘটিয়েছিল, খবরের কাগজে বেরিয়েছে। সেগুলোকে আপনারা উন্নয়ন দিয়ে মোকাবেলা করছেন, সম্প্রীতিতে মোকাবেলা করছেন, কিন্তু ওভারঅল আপনাদের এই পুরো মানে পুরো বাংলা জুড়ে যদি আমি ধরি, বাংলা জুড়ে সিএ এনআরসি নিয়ে একটা ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এবং সেটা যেমন যেমন আমি নিজেই এই আন্দোলনের একজন কর্মী, বিশেষ করে সিএ এনআরসি বিরোধী একজন শুরু থেকেই করছি। কিন্তু এই যে বিজেপি কিন্তু এবারে এই সিএ রুলটা বের করে চাপে পড়ে গেল, কারণ সেখানে যে ডকুমেন্টের কথা আপনি বলছিলেন সেটা কিন্তু খুব ভয়ানক। এতে কি মনে হচ্ছে যে মতুয়া ভোট পুরোটা আপনাদের দিকে ফিরবে? অবশ্যই, কারণ মতুয়া সম্প্রদায়ের মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া সম্প্রদায়ের যিনি বড়মা ছিলেন, তাকে তিনি বঙ্গবিভূষণ অ্যাওয়ার্ড দিয়েছেন, মতুয়াদের জন্য ইউনিভার্সিটি করে দিয়েছেন, মতুয়াদের যে উন্নয়নের যে বোর্ড সেখানে মমতা বালা ঠাকুরকে চেয়ারম্যান করেছেন, স্কুল করছেন, কলেজ করছেন, ওদের যে স্টেশন সেই স্টেশনের নামকরণও করবার চেষ্টা, মানে উনি সর্বতভাবে মতুয়া সম্প্রদায়ের মানুষকে কিন্তু সম্মান দিয়েছেন। আর এই যে সিএর মাধ্যমে আমি আপনাকে পূর্বেই বলেছি যে ওদের ওখানকার যিনি জনপ্রতিনিধি তিনি ভয় পেয়ে গিয়ে মানুষকে এসিউরেন্স দিচ্ছেন যে, কিন্তু ধর্মের মাধ্যমে যে ভেদাভেদ করার চেষ্টা করছে, অর্থাৎ রাম রহিমের মধ্যে যে ভেদাভেদ করার চেষ্টা করছে। দেখুন, ভারতবর্ষ যে ভারতবর্ষের সংবিধান বলে, বাবা সাহেব আম্বেদকরের দ্বারা যিনি ফাউন্ডার অফ দিস কনস্টিটিউশন, তিনি কি বলেছেন যে ভারতবর্ষ বিভিন্ন রাজ্যের সমষ্টিগতভাবে ভারতবর্ষ সমষ্টির, সেই সমষ্টির কি প্রত্যেকটা রাজ্যের মানুষ তার ভাষা আলাদা, তাহলে সকল ভাষার মানুষ তার নিজস্ব ভাষায় কথা বলবে, সংবিধান এটা স্বীকৃত দেয়। সকল রাজ্যের মানুষ তারা যে পোশাক পরিচ্ছদ ব্যবহার করবে সেটা সংবিধান স্বীকৃতি দেয়, তারা কি খাবার কি খাদ্য গ্রহণ করবে সেটাও সংবিধান স্বীকৃতি দেয়, এবং তারা প্রত্যেক ধর্মের মানুষ ধর্মাচরণ করবে, তাদের নিজস্ব ধর্মাচরণ করতে পারবে, সেটা সংবিধান স্বীকৃতি দেয়। এবারে আপনাদের একটা আমি জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে এবারে কত মার্জিন পাবেন বলে মনে হচ্ছে? দেখুন, আমি 3,16,000 ভোটে আমি জয়লাভ করেছি, তো এবারে 1,08,000 যা ছিল 3 গুণ হয়ে 3,16,000। আমি আশা করব আমার যারা কর্মীরা আছে, যারা ত্রিস্তর পঞ্চায়েতের মাধ্যমে উন্নয়ন করছে, যদিও 100 দিনের কাজের টাকা পাওয়া যাচ্ছে না, ঘরের টাকা বিজেপি দিচ্ছে না, তো নানান ভাবে অর্থনৈতিক ভাবে পশ্চিমবঙ্গকে দিদি অলরেডি দিয়েছে, আগামী দিনেও দিদি দেবে বলছেন, সেটা তো আমরা দিচ্ছি, কিন্তু ওরা তো দিচ্ছে না, সেটাই। এবং এমএলএর মাধ্যমে কাজ হচ্ছে, এমপি ল্যাডের মাধ্যমে কাজ হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার তার মামাটি মানুষের নেতৃত্বে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে মানুষকে দুয়ারে, সরকারের মাধ্যমে তাদের দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছে উন্নয়ন। তাহলে আমার ভোট আমি আশা করব যে 3,16,000 ছাপিয়ে 4 লক্ষের দিকে যাবে। কিন্তু এত দুর্নীতির প্রচার, এত ইডি সিবিআই এর মধ্যে দাঁড়িয়েও যেভাবে মাথা তুলে দাঁড়িয়ে আছেন মমতা ব্যানার্জি, এত ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন, এবং একই সাথে বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক উস্কানি, বিভিন্ন ধরনের কুৎসা, তার বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের সামনে সঠিক পরিষেবা, সরকারি প্রকল্প এগুলো তুলে ধরা, মানে কি মনে করেন মমতা ব্যানার্জির পক্ষেই সম্ভব? আপনি থাকলে মমতা ব্যানার্জির জায়গায় করতে পারতেন এটা? দেখুন, আমি এই জায়গায় নিজেকে কখনোই বলবো না যে আমি থাকলে কি করতাম, এটা আমার, তিনি আমাদের নেত্রী, আর তাকে দেখেই তো এসেছি। নেত্রী এটা পারেন বলেই সারা ভারতবর্ষের বিরোধী রাজনৈতিক সকল দল বলছেন একজোট হয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় হলেন মুখ, সেই প্রতিবাদী অগ্নিকন্যা, যিনি আন্দোলন কাকে বলে, প্রতিবাদ কাকে বলে, সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষকে দেখিয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যা পারে আর কোনো কেউ তা পারে না, কোনো রাজনৈতিক দল পারে না। তাই এই প্রশ্নটাতে তো আপনি, কিন্তু আমি এটা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় মেরুদণ্ড সোজা রেখে ভারতীয় জনতা পার্টি, দেখুন 34 বছরের যে অপশাসন, তিনি কিন্তু স্বপ্নের রেলমন্ত্রিত্ব ছেড়েই পশ্চিমবঙ্গে এসেছিলেন, কারণ বাংলার মানুষের ভালো করবেন, বদলা নয় বদলে দেবেন বলে। এবং 34 বছরের সেই অপশাসন বাংলার মানুষ তাকে আশীর্বাদ করেছে বলে, এবং তিনি এই সরকারের নাম রেখেছেন মা মাটি মানুষের সরকার, অর্থাৎ মানুষ তাকে সেই জায়গায় সম্মান দিয়েছে। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো নেত্রী সারা ভারতবর্ষে আর আসবে কিনা রাজনৈতিক কোনো দল থেকে, আমাদের তো এটা মনে হয় না।
এবং উনি যে লড়াই করে চলেছেন সেই লড়াইয়ের মাধ্যমে 2021-এ যেমন তারা চেষ্টা করেছিল পারেনি, 2024-এও চেষ্টা করছে পারবে না। তো আশা করছেন যে পশ্চিমবাংলায় এবার বিজেপি কটা আসন পেতে পারে? আমি তো মনে করবো ডবল ডিজিটও পেরোতে পারবে না, অর্থাৎ 10-এর নিচে থাকবে, তাও পারবে না। একদম। যাক, অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আর বিষয়টা হচ্ছে প্রত্যেকে অনুরোধ, আপনার কমেন্ট অবশ্যই দেবেন, মতামত। আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।